নমস্কার, আমি অরিত্র আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকন প্রেস করতে ভুলো না। আর তোমাদের জন্য রইল আজকের গল্প, লেখক সুরজিৎ ঘোষের কলমে পাপ পুণ্যের খেলা। সদ্য স্নান সেরে মাথার ভিজে চুল মুছতে মুছতে প্রকাণ্ড আয়নাটার সামনে এসে দাঁড়ালো সর্বরী। আজ তাদের কলেজে কালচারাল প্রোগ্রাম আছে, তাই সে ঠিক করেছে একটা খুব সুন্দর সাদা রঙের শাড়ি পরবে সে, আর তার সাথে মানানসই নীল রঙের ব্লাউজ। মাথার চুল আঁচড়াতে আঁচড়াতে সর্বরী তাকালো আয়নার দিকে। ছোট্ট একটা নীল টিপ দুই ভুরুর মাঝে সঠিক স্থানে বসিয়ে দিল সে। ঠোঁটে কিছুটা গোলাপি লিপস্টিক বুলিয়ে সুগন্ধি পারফিউমটা ছড়িয়ে দিল কাপড়ের মধ্যে। এমন সময় ঘরে ঢুকে এলো সর্বরীর বাবা রামদুলাল বাবু তথা রামদুলাল মিত্র। সর্বরীর মা নেই, খুব ছোটবেলাতেই সে মাকে হারিয়েছে। তার গোটা পৃথিবী বলতে এই বাবাই, যে তাকে এতগুলো বছর ধরে আগলে রেখেছে বিশাল বড় বটগাছের মতো। সর্বরীর বাবা ঘরের ভেতর ঢুকে এসে মেয়ের দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, ও মাই গড, আমার রাজকন্যাকে কি অপূর্ব সুন্দরী দেখতে লাগছে। তা প্রিন্সেস, কি ব্যাপার, আজকে এত সেজে চললি কোথায়? বাবার কথায় এবার সর্বরী খানিকটা মুখ বেজার করে তাকালো বাবার দিকে। তারপর অভিমানী সুরে বলল, ওহ বাপি, তোমার দেখছি কিছুই মনে থাকে না আজকাল। তোমাকে আমি কতবার বলেছি যে আজ আমাদের কলেজের কালচারাল প্রোগ্রাম রয়েছে, সেখানেই তো যাচ্ছি। সর্বরীর এই কথা শুনে রামদুলাল বাবু এবার নিজের জিভ কাটলেন। ইস, দেখো দেখি কি কাণ্ড, একদম ভুলে গেছি। হ্যাঁ, তা তো ভুলে যাবি, আমার কোন কথাটা তোমার মনে থাকে? না রে মা, তুই তো আমার সব, তুই ছাড়া আর কেই বা আছে বল দেখি। আসলে কি জানিস, বয়স হচ্ছে তো, তাই এখন আর আগের মতন সবকিছু মনে থাকে না। মাঝে মধ্যে তোকে নিয়ে খুব চিন্তা হয়। বিবাহযোগ্যা মেয়ে ঘরে থাকলে তার বাবার যে ঠিক কি রকম মাথায় চাপ থাকে তা তুই বুঝতে পারবি না। তার উপর সে যদি হয় আমার মতো হতভাগা বুড়ো বাপ, কিছু কিছু দিন তো রাতে একদম ঘুম হয় না। হুট করে কোনো রাতে যদি চোখ মুজি আর কোনো দিনের জন্য যদি ঘুম না ভাঙে, তাহলে তোর কি হবে? এই কথা ভেবে সারা রাত জেগে কাটাই মা। এবার তোকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে আমার পরম শান্তি। বাবার কথা শুনে সর্বরীর কালো কাজল মাখা চোখ দুটো কেমন যেন ছলছল করে ওঠে। সে বাবার বুকে মুখ গুজে বাবাকে অসহায়ের মতো জড়িয়ে ধরে বলে, বাপি, তোমাকে কতবার না বলেছি এই সমস্ত কথা তুমি কোনোদিন আমার সামনে বলবে না। তুমি মোটেও বুড়ো হওনি, তুমি সেই আগের মতোই একদম ইয়াং ম্যান আছো। ওই শোনো আমার পাগলি মেয়ের কথা, বলে নাকি আমি বুড়ো হইনি। আরে আমার মাথার চুলে পাক ধরেছে, মুখের চামড়ায় ভাঁজ পড়েছে, আর তুই বলছিস কি না আমি নাকি বুড়ো হইনি? তুমি মোটেও বুড়ো হওনি। আচ্ছা বেশ বেশ, আমি না হয় তোর কাছে ইয়াং ম্যান রয়েছি, কিন্তু আমার রাজকন্যা যে ভীষণ সুন্দর সাজ সেজেছে আজ। হ্যাঁ, এই দাঁড়া, তোকে একটু ওই কাজলের টিপ পরিয়ে দিই, যেন কারোর নজরে না লাগে। তোর বাপি, তুমি যে কি বলো না, আমার ভীষণ লজ্জা লাগে। পাগলি মেয়ে আমার। রামদুলাল বাবু এবং তার মেয়ে সর্বরীর ঠিক এই রকমই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তারা বাবা মেয়ে হলেও একে অপরের সাথে ভীষণ রকম ফ্রেন্ডলি মেলামেশা করে। এমন কোনো কথা নেই যা সর্বরী তার বাবার সাথে শেয়ার করে না।
সে যেন একটা খোলা বই, যার প্রতিটা পৃষ্ঠায় কি লেখা আছে তা খুব ভালোভাবেই জানেন ওর বাবা। রামদুলাল বাবু সর্বরীর কপালে একটা স্নেহের চুম্বন করলেন। বিছানার মধ্যে রাখা ফোনটা আচমকা বেজে উঠতেই তিনি ফোনের দিকে তাকিয়ে দেখলেন সর্বরীর প্রিয় বান্ধবী মৌপ্রিয়া ফোন করেছে। হ্যাঁ রে মা, ওই মৌপ্রিয়া ফোন করেছে। সর্বরী ঘড়ির দিকে তাকিয়ে খানিকটা ভীত কণ্ঠে বলল, এই রে, 9:30 বেরোনোর টাইম ছিল, এখন প্রায় 10টা বাজতে যাচ্ছে। নির্ঘাত আমার কপালে আর ঝাড়ন নাচ্ছে। বাবা, তুমি ফোনটা ধরো আর বলো আমি বেরোচ্ছি 5 মিনিটের মধ্যেই। ও যেন আমার জন্য মোড়ের মাথাতে দাঁড়ায়। সর্বরীর অত্যন্ত কাছের ঘনিষ্ঠ বান্ধবী হল মৌপ্রিয়া। হরিহর আত্মা বলতে ঠিক যা বোঝায়, ওরা খানিকটা সেই রকমই। প্রাইমারি স্কুল, হাই স্কুল, এমনকি কলেজটাও পর্যন্ত দুজনেরই সেম। ওরা যেখানেই যায় যাই করে সবকিছুই সেম হয়। সর্বরীর বাবা রামদুলাল মিত্র মৌপ্রিয়াকে ভীষণ ভালোবাসেন। তিনি তাকেও তার মেয়ের মতনই দেখেন। ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শোনা গেল মৌপ্রিয়ার গলার আওয়াজ। সর্বরী, কি ব্যাপার রে তোর? আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু তোর যে দেখি কোনো পাত্তা নেই। তুই কোথায়? মৌপ্রিয়া মা, আমি সর্বরী নই, সর্বরীর বাবা বলছি। ও আঙ্কেল, দেখো না, সর্বরী 9:30টার সময় মোড়ের মাথায় আসার কথা ছিল। আমি কতক্ষণ ধরে ওর জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো তার পাত্তা নেই। তা সেই ম্যাডামের খবর কি? সে কি এখনো রেডি হয়ে উঠতে পারেনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৌপ্রিয়া সে প্রায় রেডি হয়ে গেছে। তুমি ওখানেই একটুখানি অপেক্ষা করো, ও জাস্ট ওই 5 মিনিটের মধ্যেই যাচ্ছে। আচ্ছা বেশ, ঠিক আছে আঙ্কেল, আপনি ওকে আসতে বলুন, আমি দাঁড়িয়ে আছি। এখন তাহলে রাখছি। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ রাখো রাখো। কোনো রকমে ঝোলা ব্যাগটা কাঁধে ঝুলিয়ে এক প্রকার দৌড়ে বেরিয়ে এলো সর্বরী। বেশ কিছুটা রাস্তা হেঁটে আসার পর সে দেখতে পেল তার প্রিয় বান্ধবী মৌপ্রিয়াকে। সে তার দিকে তাকিয়ে আছে কটমট দৃষ্টিতে। মৌপ্রিয়া যে তার প্রতি ভীষণ রকমের রেগে আছে সেটা সর্বরী খুব সহজেই অনুমান করতে পারল। বান্ধবী রাগ ভাঙানোর জন্য সে মৌপ্রিয়াকে জড়িয়ে ধরে সোহাগ মেশানো গলায় বলল, এই কি রে, রাগ করেছিস? তা রাগ করবো না? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি বলতো? প্লিজ রাগ করিস না। তুই রেগে থাকলে আমার একদম ভালো লাগে না রে, জানিস তো। আচ্ছা বেশ বেশ, আমি তোর ওপর রাগ করিনি। ম্যাডাম, আজ কলেজের প্রোগ্রামে কি গান গাইবে শুনি? আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। কথাগুলো বলেই হো হো করে হেসে উঠল মৌপ্রিয়া। সর্বরী মুখ বেঁকিয়ে বলল, কেন কেন? তুই হঠাৎ করে এরকম বললি কেন? সব জেনে শুনে শুধু শুধু ন্যাকামি করছিস কেন? আমি কি আর জানি না যে তোর সাথে আমাদের কলেজের নতুন টিচার পরাণ স্যারের একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। মৌপিয়া, বলি তোর মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে, নাকি আবার আগের মতো কোনো ভালোবাসার সিরিয়াল দেখতে শুরু করেছিস? কোথায় পরাণ স্যার আর কোথায় আমি? আমাদের মধ্যে নাকি আবার রিলেশনও তৈরি হয়েছে। সত্যি তোকে নিয়ে আর পারি না। চল, বাস আসছে, এবার তাড়াতাড়ি উঠে পড়। আরে আরে সর্বরী, আমি তোর সাথে একটু মজা করছিলাম। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, খুব হয়েছে। এবার চল বাসে ওঠ, নইলে প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে। এই কথা বলে সর্বরী এবং মৌপ্রিয়া দুজনেই উঠে বসলো বাসে। হ্যালো মাই ফ্রেন্ডস, আরে বহুদিন পর দেখা হয়ে বেশ ভালোই লাগছে। নাইস টু মিট ইউ রকি, রিয়েলি মিস ইউ। রকি এবং প্রতিভাস হল শহরের দুইজন বিখ্যাত বড় বিজনেসম্যানের সুপুত্র। রকি এবং প্রতিভাস ধনবান পরিবারের সন্তান। এই শহর ছাড়াও গোটা ভারতের নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের ব্যবসা। রকি এবং প্রতিভাস দুজনেরই কলেজ কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে তাদের গার্জেনরা কয়েকবার জানিয়েছিল পারিবারিক ব্যবসায় মনোনিবেশ করতে, কিন্তু তারা কেউই রাজি হয়নি তাতে। তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে পড়াশোনার লাইফ তাদের শেষ হয়েছে সবে মাত্র। এখন বেশ কয়েকটা বছর তারা একটু এনজয় করতে চায়, তারপর তারা তাদের পারিবারিক বিজনেসের প্রধান চেয়ারে বসবে। এতে অবশ্য তাদের বাড়ির মানুষেরা আর মোটেও রাগারাগি করেনি কিংবা তাদের জোরও করেনি। একটানা বেশ কয়েকদিন রকি শহরে ছিল না। আমেরিকা ঘুরে দেখার শখ হয়েছিল তার ভীষণ। কলেজ লাইফ কমপ্লিট হতেই তাই সে বেশ কিছুদিনের জন্য
আমেরিকায় কাটিয়ে এসছে। প্রতিভাস এবং রকির দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্ক। রকির উদ্দেশ্যে প্রতিভাস বলল, তা মাই ফ্রেন্ড, এই যে তুই এতগুলো দিন আমেরিকায় গিয়ে কাটালি, আমার জন্য কোনো গিফট আনিস নি? এটা তুই কি কথা বললি বলতো প্রতিবাস? তুই হলি আমার জীবনের সবচেয়ে কাছের বন্ধু, আর আমি তোর জন্য কিছু গিফট আনবো না, তা এবার হয় নাকি? হ্যাঁ, এই কথা বলে রকি তার কোটের ভেতর থেকে বার করে আনলো একটা প্যাকেট। সেটা প্রতিভাসের হাতে দিতেই তার চোখ রীতিমতো কপালে উঠল। সে বিস্ময় ভরা কণ্ঠে বলল, ও মাই গড রকি, এটা তো একটা দামি বিদেশি কোম্পানির ঘড়ি। ইয়েস মাই ফ্রেন্ড, এটা সত্যি একটা দামি এক্সক্লুসিভ ঘড়ি। এই একটা ঘড়ির যা দাম, তাতে যে কোনো মিডিল ক্লাস ফ্যামিলির 1 মান্থ চলে যাবে অনায়াসে। তুই না সত্যি, আই লাভ ইউ ব্রো। লাভ ইউ টু। চল আমরা দুজন মিলে বরং আজকের দিনটাকে একটু সেলিব্রেট করি, কোনো 5 স্টার রেস্টুরেন্ট থেকে একটু ঘুরে আসি। চল। আরে অফকোর্স, কেন নয় ভাই, এই তো সামনেই আমার গাড়ি পার্কিং করা আছে। চল, শহরের সবচেয়ে বড় নামি রেস্টুরেন্ট থেকে আজকে দুপুরের লাঞ্চটা ওখানেই করব। একসাথে কিন্তু জমিয়ে আড্ডা দেব, গল্প গুজব করব। তবে হ্যাঁ, আজকের যা বিল হবে সেটা কিন্তু আমি পেমেন্ট করব ভাই, আগে থেকে বলে দিলাম। তুই আমার জন্য এত সুন্দর একটা গিফট এনেছিস, এবার কিন্তু আমার পালা। আচ্ছা বাবা, ঠিক আছে, চল। এই কথা বলে রকি আর প্রতিভাস রাস্তার ধারে পার্কিং জোনের মধ্যে রাখা প্রতিভাসের বিশাল বড় গাড়িটার মধ্যে উঠে বসতেই তা চালাতে শুরু করলো প্রতিভাস। খুব মজা করে ওরা এসে উপস্থিত হলো শহরের সবচেয়ে বড় 5 স্টার রেস্টুরেন্টে। ওয়েটার, ওয়েটার। হ্যাঁ স্যার, বলুন আপনাদের কি অর্ডার? খাবারের অর্ডার দিয়ে রকি প্যান্টের পকেট থেকে বের করে আনলো সিগারেটের প্যাকেটটা। তারপর সিগারেটের খাপ খুলে দুটো সিগারেট বের করে একটা প্রতিভাসের দিকে বাড়িয়ে দিয়ে সে নিজের সিগারেটটাকে ঠোঁটের 2 ফাঁকের মাঝে গুঁজে তাতে আগুন ধরিয়ে স্মোকিং শুরু করল। প্রতিভাস সিগারেটে একটা লম্বা টান দিয়ে বলল, তা ওদিককার কি খবর? সব ঠিকঠাক? ও কামান প্রতিভাস, আমি থাকতে তো টেনশন থেকে সে, কোনো চাপ নিস না। এখান থেকে জিনিস চলে গেছে যথাস্থানে, কালকের মধ্যেই মাল ডেলিভারি হয়ে যাবে। ব্যাস ব্যাস, তাহলে আর কোনো চিন্তাই নেই। এত বড় যে একটা ডিল সাকসেসফুল হলো, তার জন্য একটা পার্টি হবে না? হ্যাঁ অবশ্যই হবে রকি, কালকে রাতে কোনো নাইট ক্লাবে চল, সমস্ত খরচা আমার, কি বলিস? ওকে ডান। ওদের কথোপকথনের মাঝে এবার ব্যাঘাত ঘটালো ওয়েটার। ওয়েটার এসে খাবারগুলো রেখে গেল কাঁচের টেবিলের উপর। সিগারেটটা ফেলে দিয়ে তারা এবার খাবারে মনোনিবেশ করলো। আঙ্কেল, তুমি জানো না আজ সর্বরী ঠিক কত সুন্দর গান গেয়েছে। আমাদের গোটা কলেজে সকলে মন্ত্রমুগ্ধের মতন তাকিয়েছিল ওর দিকে, আর এক মনে শুনছিল ওর গান। রাতে ডিনার কমপ্লিট করে রামদুলাল বাবু শুতেই যাবেন এমন সময় মৌপ্রিয়া ফোন করে কথাগুলো বলল। মৌপ্রিয়ার কথা শুনে রামদুলাল বাবু হাসতে হাসতে প্রশংসা সুরে বললেন, তা শুধু সর্বরীর কথা বলছো কেন মা? হ্যাঁ, এই নিজের কথাটাও তো বলো। হ্যাঁ, আমি কিন্তু সর্বরীর মুখ থেকে শুনেছি তুমি দারুণ নেচেছো আজ ওই কালচারাল প্রোগ্রামে। আমার কথা বাদ দিন আঙ্কেল, মেন কথা হলো সর্বরীর গান। যদি অত করে সুন্দর গান না গাইতো, তাহলে কি আর আমি নাচতে পারতাম বলুন? আমার 2 মেয়েই হলো মা সরস্বতীর আশীর্বাদ ধন্যা। সেই জন্যেই তো একজন যেমন খুব সুন্দর গান গাইতে পারে, অপরজন ঠিক তেমনি আবার দারুণ নাচতে পারে। কথাগুলো বলে রামদুলাল বাবু হাসতে শুরু করলেন। ঘরের লাইট নিভিয়ে দিতে যাবেন ঠিক এমন সময় বাইরে থেকে ভেসে এলো তার মেয়ে সর্বরীর বিকট চিৎকার। মেয়ের চিৎকার শুনে মুহূর্তের মধ্যে হাত থেকে ফোনটা পড়ে গেল রামদুলাল বাবু। তার বুকটা ভীষণ ভয়ে কেঁপে উঠল থরথর করে। তড়িঘড়ি তিনি নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে এসে যা দেখলেন তাতে তার পায়ের তলা থেকে নিজে যেন নড়ে উঠল। মাথার উপরের বিশাল আকাশটা যেন কেঁপে উঠল তার। মেয়ের নাম ধরে একটা বুক ফাটা আর্ত চিৎকার করে রামদুলাল বাবু দৌড়ে গেলেন সিঁড়ির দিকে। সিঁড়ি থেকে কোনো কারণে পড়ে গেছে সর্বরী। মেয়েটা মেঝের ওপর বর্তমানে চিত হয়ে শুয়ে প্রাণপণ ছটফট করছে। চোখের কোণে জমেছে জল। একটা সরু রক্তের ধারা ধীর বেগে মাথার চুল হয়ে নেমে আসছে নিচে।
সাদা শ্বেত পাথরের মেঝেটা ভরে যাচ্ছে তরতাজা রক্তের স্রোতে। সর্বরীর দুই চোখ জুড়ে কেমন যেন ঘনিয়ে আসছে অন্ধকার। চোখের পাতা দুটো পুরোপুরিভাবে বোঝার আগে অস্পষ্টভাবে সে দেখে তার বাবা ছুটে এসে তাকে জড়িয়ে ধরছে। সর্বরী, হ্যাঁ সর্বরী মা, এখন এখন কেমন আছিস রে মা? হ্যাঁ, একটু সুস্থ বোধ করছিস তো? হ্যাঁ। জ্ঞান ফিরে আসতেই ধীরে ধীরে চোখের পাতা খুলে তাকালো সর্বরী। প্রথমটায় অস্পষ্ট লাগলেও ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হয়ে উঠল। মাথাটা ভীষণ রকমের ভার হয়ে আছে এখনো। সে দেখল একটা নার্সিংহোমের বেডে এসে শুয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে তার পরম প্রিয় বান্ধবী, আর একটা চেয়ারের ওপর বসে আছে তার বৃদ্ধ বাবা। বাবার চোখের তলা দুটো চিকচিক করছে জলে। সর্বরী এবার শান্ত সুরে ক্ষীণ গলায় বলল, আগের থেকে অনেক ভালো আছি বাপি, তুমি প্লিজ কান্নাকাটি করো না। ভগবানকে অশেষ ধন্যবাদ জানাই যে তোর সেরকম কোনো ক্ষতি হয়নি। তবে তোর কিছুতেই জ্ঞান ফিরে আসছিল না দেখে আর ওই অত ব্লাড লস হওয়ার কারণে যা ভীষণ রকমের ঘাবড়ে গিয়েছিলাম না, কি করে বোঝাবো। হ্যাঁ রে সর্বরী, তুই সিঁড়ি থেকে পড়ে গেলি কিভাবে? জানি না রে মুপিয়া, তবে মনে হয় পা স্লিপ করে পড়ে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, এখন আর তোকে অত কিছু ভাবতে হবে না। হ্যাঁ, তুই রেস্ট নে। হ্যাঁ মৌপ্রিয়া মা, তুমি আমাদের জন্য যা করেছো তা আমি চিরজীবন মনে রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তোমার বান্ধবীর জ্ঞান ফিরে এসেছে, এবার অন্তত কিছু মুখে দেবে, চলো। হ্যাঁ হ্যাঁ, তুই জানিস সর্বরী, আমি ওই মৌপ্রিয়ার সাথে ফোনে কথা বলছিলাম, তখন হঠাৎ করেই বাইরে থেকে তোর চিৎকার শুনে ফোনটা না কেটেই বাইরে বেরিয়ে চলে আসি। আমার ওই চিৎকার চেঁচামেচি শুনে মৌপ্রিয়ার মনে হয় যে আমাদের বাড়িতে কিছু একটা অঘটন হয়তো ঘটেছে। সেই জন্য ও অত রাতে কোনো কিছু না ভেবে ছুটে এসেছে নিজের বাড়ি থেকে আমাদের বাড়ি। হ্যাঁ, আমার সাথে তোকেই নার্সিংহোমে নিয়ে এসে ভর্তি করিয়েছে। সত্যি রে মা, তুই ভীষণ ভাগ্যবতী, যার কারণে এরকম একটা বান্ধবী পেয়েছিস। বাবার কথা শুনে সর্বরী এবার তাকালো মৌপ্রিয়ার দিকে। মৌপ্রিয়ার হাত দুটো জড়িয়ে ধরে সে একটা চুমু খেলো তার হাতে। মৌপ্রিয়া সর্বরীর কপালে ভালোবাসার ঠোঁট ছুঁয়ে বলল, নিজের খেয়াল রাখিস মাই সুইট হার্ট। এত দুরন্ত হলে কি চলে? আঙ্কেলের বয়স হচ্ছে তো নাকি? সর্বরী, তুই রেস্ট নে মা, আমি আর মৌপ্রিয়া বাইরে আছি। মাথাটা কেমন ধরে আছে। হ্যাঁ, একটু চা খেয়ে আসি। ঠিক আছে বাপি, তোমরা যাও। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন রামদুলাল বাবু। মৌপ্রিয়া আর তিনি এবার বেরিয়ে গেলেন রুমের বাইরে। তারা বেরিয়ে যাওয়া মাত্রই হঠাৎ করে রুমের ভেতরটা দপ করে কেমন যেন অন্ধকার হয়ে গেল। সর্বরীর বুকটা ছ্যাঁত করে উঠল। তবে কি লোডশেডিং হলো? কিন্তু লাইটের দিকে তাকাতে বুঝতে পারলো যে লোডশেডিং হয়নি, লাইটটা জ্বলছে। কিন্তু সেই লাইটটার পরিমাণ এতটাই কমে গেছে যে গোটা ঘরের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত আলো আঁধারের পরিবেশ সৃষ্টি হয়েছে। হঠাৎ করে লাইটের আলো কেন কমে গেল সেটা বুঝতে পারল না। পর মুহূর্তে ওর মনে হলো হয়তো ভোল্টেজের তারতম্যের জন্য কিংবা অন্য কোনো ইলেকট্রিক প্রবলেমের কারণে হয়েছে। এই ভেবে সে মন শান্ত করে বেডের পাশে পাশ ফিরে শুতে যেতেই আচমকা দেখল নার্সিংহোমের রুমের প্রায় অন্ধকারাচ্ছন্ন কোণটার দিকে, আর সাথে সাথে তার শরীরে একটা কনকনে ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল তড়িৎ বেগে। কে ওখানে? সর্বরীর মনে হলো নার্সিংহোমের রুমের অন্ধকার কোণটার মধ্যে কে যেন দাঁড়িয়ে আছে। তবে সেখানে বিরাজমান আধারের পরিমাণ এতটাই বেশি যে তার মুখ চোখ কিছুই দেখা যাচ্ছে না পরিষ্কারভাবে। বাতাসের মধ্যে কেমন যেন একটা মিষ্টি গন্ধ অনুভব করলো সর্বরী। তার বুকটা একটা অজানা ভয়ে দুরু দুরু করে কেঁপে উঠল। এই ঘরটার মধ্যে তার বান্ধবী আর বাবা ছাড়া অন্য কেউ তো ছিল না খানিক আগেও।
কিন্তু ওরা দুজনেই তো এখন বেরিয়ে গেছে। তাহলে অন্ধকারের মধ্যে গা মিশিয়ে যিনি দাঁড়িয়ে আছেন উনি আসলে কে? এমন ধারা অদ্ভুত উজ্জ্বল দৃষ্টিতে তাকিয়েই বা রয়েছেন কেন? কি চান তিনি? সর্বরী, হ্যাঁ, এখন এখন কেমন আছিস মা? সর্বরীর বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠল। এই গলার স্বর তার ভীষণ পরিচিত, কিন্তু সে যেটা ভাবছে তা ঘটা বাস্তবে কি করে সম্ভব? একটু সাবধানে তো চলাফেরা করবি মা। ওইভাবে কেউ দ্রুত সিঁড়ি বেয়ে ওঠানামা করে? জমাট বাঁধা অন্ধকার কোণের মধ্যে এতক্ষণ ধরে যিনি দাঁড়িয়েছিলেন তিনি এবার ধীরে ধীরে এগিয়ে এলেন বেডের ওপর শুয়ে থাকা সর্বরীর দিকে। তবে পায়ে হেঁটে নয়, যেন শূন্যে বাতাসে ভেসে তিনি এগিয়ে এলেন। আলোর সামান্য আভা সেই ছায়ামূর্তির মুখমণ্ডলে এসে পড়া মাত্রই বিস্ময়ের সাথে সর্বরীর গলা থেকে কেবলমাত্র একটাই শব্দ বের হলো, মা। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিল না সর্বরী। তার থেকে মাত্র কয়েক হাত তফাতে দাঁড়িয়ে রয়েছে তার আজ থেকে 12 বছর আগে মারা যাওয়া মা। নিজের চোখটা দুই হাতে ভালোভাবে কষলে নিয়ে সামনে তাকালো সর্বরী। না না না, এ তো তার মনের ভুল নয়, সত্যি তার মা তার কাছে এসে উপস্থিত হয়েছে। কিন্তু এরূপ অতিলৌকিক ঘটনা কি বাস্তবে আদৌ ঘটা সম্ভব, নাকি সে হ্যালুসিনেট করছে? সর্বরীর মা মেয়ের কাছে এসে মাথার চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। মারাত্মক আরামে চোখের পাতা দুটো কেমন যেন ভার হয়ে এলো সর্বরী। মায়ের হাতের শীতল স্পর্শে তার দেহের মধ্যে থেকে যেন সব কষ্ট যন্ত্রণা মুছে যেতে লাগলো। বুক ভরা শান্তি নিয়ে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ল মেয়েটা। সত্যি ভাই প্রতিভাস, তোর চয়েস আছে বলতেই হবে। খুব সুন্দর একটা নাইট ক্লাব বুকিং করেছিস। ওয়েলকাম ড্রিঙ্কের গ্লাসে চুমুক দিতে দিতে কথাগুলো বলল রকি। ইয়েস মাই ফ্রেন্ড, আমার নিজের চয়েসের ওপর পুরোপুরি কনফিডেন্স আছে। কাঁচের গ্লাসের রঙিন পানীয়তে চুমুক দিতে দিতে প্রতিভাস হেসে ফেলল। শহরের দুইজন বিশাল বড় বিজনেসম্যানদের ছেলেরা অর্থাৎ রকি এবং প্রতিভাস এই বিশাল বড় নাইট ক্লাবটা গোটা রাতের জন্য বুকিং করে নিয়েছে। তাদের ফ্রেন্ড সার্কেলের কিছু ঘনিষ্ঠ বন্ধু এবং বান্ধবীরা আজ রাতে সেখানে নিমন্ত্রিত অতিথি। নাইট ক্লাবে ইতিমধ্যেই এক এক করে সকলে আসতে শুরু করে দিয়েছে। নাইট ক্লাবের ভেতর থেকে হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি আর মিউজিকের তীব্র আওয়াজ ভেসে আসছে। চারিদিক ভরে উঠেছে চোখ ধাঁধানো ঝলমলে আলোয়। মুখোমুখি দুখানা চেয়ারে বসে রয়েছে দুই বন্ধু। প্রতিভাস রকির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে রকি, ওই দিকের কোনো খবর নেই আর? কোন দিকের বলতো? আরে ধুর, তুইও না কিছুই বুঝতে পারিস না। আরে সেই রাতে যেরকম ব্যবস্থা করেছিল ওই ছেলেটা, আরে ওই রকম কোনো খাসা মাল পাওয়া যাচ্ছে না। তোর কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে প্রতিভাস? এখানে এসব কথা কেউ বলে? এই তো কদিন আগে সেই রাতে মনের সুখে এরই মধ্যে আবার। রক্তলোলুপ নেকড়ের মতো লোভাতুর দৃষ্টিতে প্রতিভাস তাকালো রকির দিকে। ও ঠোঁটের ক্ষুরোধার হাসির মধ্যে কি যেন একটা বিশ্রী ইঙ্গিত বুঝে রকি আবার বলল, আরে বাবা, সেরকম কিছু পাওয়া যায়নি এখনো। পাওয়া গেলে সব খবর আমার কাছে চলে আসবে সঠিক সময় মতো। তুই চাপ নিস না, চল চল তোমার ভেতরে চল, সবাই আমাদের জন্য ওয়েট করছে। তুই আবার কথা বলছিস? ওকে না বললাম চুপ করে থাকতে? আঙ্কেল কিন্তু তোর জন্য কিছু ফল কিনতে বাজারে গেছে। আমাকে বাধ্য করিস না আঙ্কেলকে ফোন করতে। মৌক্রিয়ার কথা শুনে সর্বরী এবার কিছুটা হেসে ফেলল। সে হাসতে হাসতে বলল, আচ্ছা বেশ, ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই চুপ করে নিয়ে আয়। মাঝে মাঝে এক এক সময় মনে হয় তুই আমার সমবয়সী বান্ধবী নোস, তুই যেন আমার রাগী মা। সে তুই যাই বলিস না কেন সর্বরী, চুপ করে এখানেই বস। আমি এই যাব আর এই আসবো, কোনো দরকার হলে আমাকে কিংবা রিতার দিকে ডাকিস। আচ্ছা বেশ, ডাকবো, তুই যা। নার্সিংহোম থেকে ছুটি পেয়ে আজ বাড়িতে এসে ভীষণ ভালো লাগছে সর্বরীর। সর্বরীর বাবা রামদুলাল বাবু মেয়ের জন্য কিছু ফলমূল আর শাকসবজি কিনে আনতে বাজারে গেছেন। সৌজন্যমূলক হাসি হেসে মৌক্রিয়া রান্নাঘরের দিকে চলে গেল।
সর্বরীর জন্য স্যুপ বানিয়ে আনতে। রীতাদি সর্বরীদের বাড়িতে কাজ করতে আসে। পরনে থাকা সিল্কের শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে রীতাদি প্রায় কাঁদো কাঁদো সুরে বলল, সেই দিন রাতে ফোনে তোমার কথা শুনে আমি যে কি ভীষণ ভয় পেয়ে গেছিলাম গো দিদিমণি। সেই কত বছর ধরে তোমাদের বাড়িতে কাজ করতে আসছি, তোমরা যে আমার কত আপন, কত কাছের। ঠাকুর আমার কথা শুনেছে, তাই তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরেছো দিদিমণি। এ কি রীতাদি, তুমি এভাবে কাঁদছো কেন? প্লিজ চোখের জল মুছে দেখো, আমি এখন পুরোপুরি সুস্থ আছি। তুমি আমাকে একটু জড়িয়ে ধরো, আমার খুব ভালো লাগবে। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে রীতাদি জড়িয়ে ধরল সর্বরীকে। গরম স্যুপের বাটি হাতে নিয়ে ঘরের ভেতর ঢুকতে ঢুকতে মৌপ্রিয়া বলল, না না রীতাদি, এখন আর কোনো কান্নাকাটি নয়। ঘরের মেয়ে সুস্থ হয়ে ঘরে ফিরে এসেছে, এর থেকে আনন্দের খবর আর কি হতে পারে বলো দেখি। সর্বরী, তোর মাথায় কিন্তু এখনো ব্যান্ডেজ আছে, দেখিস লাগিয়ে ফেলিস না যেন ক্ষতস্থানে। এই নে গরম গরম স্যুপ খা, আর বল কেমন বানিয়েছি। এক চামচ স্যুপ টেস্ট করে সর্বরীর হাতের ইশারায় বান্ধবীকে বুঝিয়ে দিল যে দুর্দান্ত হয়েছে স্যুপটা। হঠাৎ করেই ঝনঝন শব্দে স্যুপের বাটিটা হাত থেকে পড়ে গেল সর্বরী। ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ল তরল খাদ্য। দিনের আলো কেমন যেন কমে এলো ঝপ করে। চারপাশ পাতালের ন্যায় অন্ধকারে ডুবে গেল একটু একটু করে। সর্বরী দুই চোখ বন্ধ করে নিজের মাথা চেপে ধরল। সর্বরী টের পেল বাতাসের মধ্যে একটা মিষ্টি সুগন্ধ একটু একটু করে ছড়িয়ে পড়ছে। সে গন্ধটা নার্সিংহোমের মধ্যে সে আগেও পেয়েছে। এ কি গো দিদিমণি, মাথায় হাত দিয়ে বসে পড়লে কেন? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? সর্বরী, আরে ওকে, তোর কি শরীর খারাপ লাগছে? আমি কি আঙ্কেলকে ফোন করবো নাকি রে? রীতাদি আর মৌপ্রিয়ার বলা কথাগুলো কেমন যেন ক্ষীণ হয়ে এলো। সর্বরীর মনে হলো সে যেন ডুবে যাচ্ছে সমুদ্রের অতল অগাধ জলরাশির মধ্যে, যার কোনো কুল কিনারা তার জানা নেই। যতদূর চোখ যায় ততদূর কেবলই নিশ্চিদ্র গাঢ় কালো অন্ধকার, যে অন্ধকারের মাঝে কোনো আলো নেই। হঠাৎ করেই এবার সব নিস্তব্ধ হয়ে গেল। কোথাও কোনো আওয়াজ হচ্ছে না। চারপাশের মধ্যে এতটাই নীরবতা বিরাজমান যে একটা সামান্য সূচ পড়লেও তার শব্দ ঝনঝন করে উঠবে চতুর্দিকে। সর্বরীর চোখে এবার ভেসে উঠল একটা দৃশ্যপট। সিনেমার পর্দায় যেমন রঙিন চলচ্চিত্র ফুটে ওঠে, ঠিক সেরকমই সে একটা দৃশ্য দেখতে পেল। রাস্তার ধারে একটা ছোট্ট বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ধরে রাস্তাটা পার হওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পার হয়ে উঠতে পারছে না। চারপাশটা একবার ভালো করে দেখে নিল ছেলেটা। অত বড় ছেলে হয়েও যে রাস্তা পেরোতে ভয় পায়, এ কথা তার বন্ধুরা জানলে ভীষণ রকমের হাসি ঠাট্টা করবে। তাই এবার তাকে রাস্তা পেরোতেই হবে। কোনো দিকে চোখ কান না দিয়ে ছোট বাচ্চা ছেলেটা এবার এক প্রকার হন্তদন্ত হয়ে দৌড়ে গেল মস্ত বড় পিচ রাস্তাটার অপর প্রান্তের উদ্দেশ্যে। কিন্তু হা ভগবান, মাঝ রাস্তায় যেতে না যেতেই একটা বিশাল বড় দানবের মতো লরি ধেয়ে এলো তার দিকে। মারাত্মক ভয় ততক্ষণে ছেলেটা পুরোপুরি পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে গেছে। তার দিকে তড়িৎ বেগে ছুটে আসছে একটা 12 চাকার বিশাল লরি। পুতুলের মতো পিষে যেতে চলেছে সে। ছেলেটা নিজের দুই চোখ বন্ধ করে নিল। রাস্তার দুই ধার থেকে ভেসে এলো মানুষের হৈ হৈ চিৎকার। আর কিছু দেখতে পেল না সর্বরী। তার বুকটা বর্তমানে হাঁপড়ের মতো ওঠানামা করছে ধরাস ধরাস করে। ধীরে ধীরে চোখের পাতা খুলল সে। চারপাশের কুচকুচে কালো অন্ধকারটা কেটে ক্রমে পরিষ্কার হয়ে এলো সব। কোনো রকমে বান্ধবী মৌপ্রিয়ার উদ্দেশ্যে সর্বরী বলল, এক গ্লাস জল দে। গ্লাসের মধ্যে জল ঢেলে মৌপ্রিয়া সেটা বাড়িয়ে দিল সর্বরীর দিকে। সবটুকু জল ঢকঢক করে খেয়ে নিয়ে সর্বরী রীতাদির দিকে তাকিয়ে বলল, রীতাদি, তোমার ছেলে এখন কোথায় গো? আমার ছেলে কেন দিদিমণি?
আমার ছেলে তো ঘরে, না না মানে সে হয়তো এরকম সময় স্কুলে চলে গেছে। রীতাদির কথা শুনে সর্বরীর দুই চোখে যেন বিদ্যুৎ খেলে গেল। সে কম্পিত স্বরে বলল, রীতাদি, তুমি এখানে আর 1 মিনিটও দাঁড়িয়ে থেকো না। তুমি তাড়াতাড়ি যাও, যে হাইওয়ে রোড পেরিয়ে তোমার ছেলে স্কুলে যায় সেই হাইওয়ে রোডে একটা বিভৎস অ্যাক্সিডেন্ট হতে চলেছে। এক্ষুনি যাও, নইলে বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। হায় ভগবান, এসব কি বলছো তুমি দিদিমণি? তুমি তাড়াতাড়ি যাও রীতাদি, তোমার হাতে বেশি সময় নেই। নিজের ছেলেকে বাঁচাতে চাইলে তুমি তাড়াতাড়ি হাই রোডের ধারে চলে যাও, নইলে কিন্তু দুর্ঘটনাটা ঘটে যাবে। সর্বরীর এই কথা শুনে এক প্রকার কাঁদো কাঁদো মুখ নিয়ে ঊর্ধ্বশ্বাসে ঘরের বাইরে বেরিয়ে যাচ্ছিল রীতাদি, কিন্তু মৌপ্রিয়া তাকে আটকালো। আরে এই রীতাদি, তুমি এভাবে চলে যাচ্ছ ওর কথা শুনে? কি করব বলো দিদিমণি, আসলে মায়ের মন তো। তুমি চিন্তা করো না, আমি কিছুক্ষণের মধ্যেই চোখের দেখা একবার ছেলেটার মুখটা দেখে চলে আসব, তারপর বাকি সমস্ত কাজ করে দেব তোমার। আর 1 মিনিটও রীতাদি সেখানে না দাঁড়িয়ে বাইরের দিকে দৌড় দিল। এই ঘটনায় মৌপ্রিয়া ভীষণ রকম রেগে গিয়ে তার বান্ধবীর কাছে এগিয়ে এসে বেশ খানিকটা মেজাজের সাথে বলল, তোর কি ব্যাপার বলতো সর্বরী? তোর মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেছে? তুই এখানে এইভাবে ঘরের মধ্যে বসে থেকে জানতে পেরে গেলি যে রীতাদির ছেলের অ্যাক্সিডেন্ট হতে চলেছে? আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না মৌপ্রিয়া, কিন্তু আমি যে পরিষ্কার চোখের সামনে দেখতে পেলাম সেই বিভৎস দৃশ্য। আমি তোর কথা কিছুতেই মেনে নিতে পারবো না। আর শুধু আমি কেন, আমাদের সমাজের কোনো মানুষই তোর এই সকল কথা মানতে পারবে না। তুই যা বলছিস তার কোনো ব্যাখ্যা হয় না, কোনো যুক্তি হয় না। আচ্ছা বেশ, ঠিক আছে, তোকে আমার কথা মানতে হবে না, কিন্তু যখন প্রমাণিত হয়ে যাবে যে আমি যা বলছি তার এক বর্ণ মিথ্যা নয়, সে সমস্ত কিছু বাস্তবে ঘটতে চলেছে, তখন বিশ্বাস করবি তো? সর্বরীর এই কথাগুলোর কোনো উত্তর দিতে পারে না মৌপ্রিয়া। সে বুঝতে পারে না মেয়েটা এত জোর গলায় এই অবাস্তব কথাগুলো কিভাবে বলছে। অধীর আগ্রহের সাথে মৌপ্রিয়া অপেক্ষা করতে থাকে। সে জানে সর্বরী যা বলছে তার কোনো কিছুই বাস্তবের সাথে সাদৃশ্য নেই। এসব কিছুই হলো তার ভ্রান্ত ধারণা। মিনিট 15-20 টান টান উত্তেজনার সাথে কেটে যাওয়ার পর টেবিলের মধ্যে রাখা ফোনটা বেজে উঠল। ফোনের উজ্জ্বল স্ক্রিনের দিকে তাকাতেই ওরা দেখল রীতাদি ফোন করেছে। মৌপ্রিয়ার মুখে যেন একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠল। সর্বরী যে ঠিক কতখানি ভুল তা এবার প্রমাণ হয়ে যাবে। ফোনটা রিসিভ করে লাউডে দিয়ে সে বলল, কি হলো রীতাদি? আমার কথা শুনলে না তো? দৌড়ঝাঁপ করে চলে গেলে। তা কি হলো? সর্বরী তোমায় যা সমস্ত কিছু বলল তেমন কিছুই ঘটেনি, তাই তো? ফোনের অপর প্রান্ত থেকে এবার যেন ডুকরে কেঁদে উঠল রীতাদি। অসহায়ের মতো কাঁদতে কাঁদতে সে বলল, না গো মৌপ্রিয়া দিদিমণি, সর্বরী দিদিমণি যা যা বলেছিল তা হুবহু ঘটে গেছে। আমি যদি হাই রোডে পৌঁছতে আর কিছুটা সময় দেরি করতাম তাহলে আর ছেলেটাকে হয়তো বাঁচাতেই পারতাম না। কথাগুলো শোনা মাত্রই মৌপ্রিয়ার পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল। হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু কোনো রকমে সে সামনে নিল নিজেকে। রীতাদির বলা কথায় তার সম্বিত ফিরে এলো। মৌপ্রিয়া দিদিমণি, তুমি একবার ফোনটা সর্বরী দিদিকে দাও না, তার সাথে আমার কিছু কথা রয়েছে। হ্যাঁ রীতাদি, তুমি বলো। ওর লাউডসে আছে, সর্বরী সব শুনতে পাচ্ছে। ও সর্বরী দিদিমণি, আমি জানি না তুমি কিভাবে এ কথা আগে থেকে জানলে, সেই প্রশ্নও করতে চাই না। শুধু এটাই তোমাকে বলবো যে তোমায় অসংখ্য ধন্যবাদ জানাই। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। তুমি যদি সঠিক সময় আমাকে কথাখানা না বলতে তাহলে আমি হয়তো আমার ছেলেটাকে আর কোনো দিন ফিরে পেতাম না। আসলে কি জানো তো, আমার ছেলেটা ওর বন্ধু বান্ধবের সাথেই রাস্তা পারাপার করে, কিন্তু আজ ওর সঙ্গে কোনো বন্ধু ছিল না, তাই জন্য একা রাস্তা পারাপার করতে গিয়ে একটা বিপদ ঘটে যাচ্ছিল। আমি মোক্ষম সময়ে রাস্তার ধারে গিয়ে ওর হাত ধরে না টেনে নিলে ও হয়তো এই দানবের মতো 12 চাকা লরির তলায় পিষে যেত।
দিদিমণি, এখন রাখলাম, আমি বিকালে তোমাদের বাড়ি যাব। ফোনটা কেটে গেল। পাথরের মূর্তির ন্যায় স্থির হয়ে ঠায় দাঁড়িয়ে রইল মৌপ্রিয়া। হৃদাদের বলা প্রত্যেকটা কথা যেন ওর মস্তিষ্কে ধাক্কা মারছে অনবরত। হঠাৎ করে তার চোখ গেল সর্বরীর দিকে। সর্বরী যেন ওর দিকে তাকিয়ে একটা ব্যঙ্গের হাসি হাসছে খুব সন্তর্পণে। হ্যাঁ স্যার বলুন। বলবো মানে কি জন্য ফোন করেছি তুই জানিস না? হ্যাঁ স্যার, সবকিছুই বুঝতে পারছি, কিন্তু কি করবো বলুন, সেরকম কোনো মাল হাতে এসে পৌঁছায়নি। ওকে ফাইন, কিন্তু সুজয় তুই টাকার জন্য বিন্দুমাত্র চিন্তা করবি না। জানিসই তো আমার নামটা কিন্তু রকি। টাকা পয়সার কোনো ঘাটতি আমার নেই। আগেরটার থেকেও যদি এবারেরটা ভালো হয় তাহলে একসাথে ডবল পেমেন্ট দেবো। জি জি স্যার, আপনি কি কথা বলছেন? আমি কি জানি না আপনি ঠিক কোন শ্রেণীর মানুষ? আপনার কাছ থেকে পেমেন্ট পাবো না সেরকম ভাবা কোনো সামান্য মূর্খের পক্ষেও সম্ভব নয়। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, সেরকম কিছু হাতে এলেই আমি আপনাকে কল করব। আরে সুজয়, তাড়াহুড়ো আমার নয়, আমার বন্ধু প্রতিভাসের। কালকেও আমায় বলছিল তোর কাছ থেকে এবার খোঁজ খবর নিতে। বুঝতেই তো পারছিস, উঠতি বয়সের ছেলে, একবার মজা পেয়ে গেলে তাকে আর ঠেকাই কে? ওকে স্যার, আপনি আপনার বন্ধু প্রতিভাস স্যারকে বলবেন আমি চেষ্টা করছি কিছুদিনের মধ্যেই যেভাবে হোক আপনাদেরকে একখানা জোগাড় করে দেওয়ার জন্য। ঠিক আছে সুজয়, আজকের মতন তাহলে ফোনটা রাখছি। কোনো খোঁজ খবর পেলে আমাকে জানাস, কেমন? নমস্কার, আপনারা এই মুহূর্তে দেখছেন রাত ৩-৭ দিন নিউজ চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি দেবস্মিতা। এই মুহূর্তে শহরের সবচেয়ে চাঞ্চল্যকর খবর হলো আজকে ২৪ ঘন্টার মধ্যে আমাদের শহর থেকে কিডন্যাপ করা হয়েছে প্রায় ৪ জন যুবতী নারীকে। শহরের বিভিন্ন নিরিবিলি শুনশান জায়গা থেকে তাদের কিডন্যাপ করা হয়েছে বলেই জানা গেছে। আমাদের শহর বর্তমানে পরিণত হয়েছে এক ভয়ঙ্কর রকমের নারী পাচার কেন্দ্রে। তবে এই অপকর্মের পেছনে থাকা আসল অপরাধীদের কিছুতেই হদিশ পাওয়া যাচ্ছে না। প্রশাসনিক দপ্তর তাদের নিজেদের মতো যথাসাধ্য চেষ্টা করছে। যেই সকল স্থান থেকে মেয়েগুলোকে কিডন্যাপ করা হয়েছে সেই স্থানগুলো এতটাই নিরিবিলি যে সেখানে সেই সময় কোনো প্রত্যক্ষদর্শীর সন্ধান পাওয়া যায়নি। এমনকি কোনো সিসিটিভি ক্যামেরাও পর্যন্ত সেখানে ছিল না। মাত্র ১ মাস আগেই আমাদের শহর থেকে একইভাবে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল ৫ জন মেয়ে। আর আজ ঠিক ১ মাসের ব্যবধানে আবারও অপহরণ করা হলো ৪ জন নারীকে। আমাদের আশঙ্কা শহরে এই কদিনের মধ্যে আরও নারীদের কিডন্যাপ করা হবে। তাই সকল শহরবাসীদের উদ্দেশ্যে সতর্ক করা হচ্ছে যে বাড়ির মেয়েরা যেন দুপুরবেলায় কিংবা সন্ধ্যের পরে একলা বের না হয় এবং যতটা সম্ভব নির্জন পথঘাট দিয়ে যাবার সিদ্ধান্ত না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে আপাতত। সাধারণ নাগরিকেরা পুলিশের ওপর প্রশ্ন তুলেছে। প্রশ্ন করাটাই স্বাভাবিক, কিন্তু প্রশাসনিক দপ্তরের ঊর্ধ্বতন কর্তারা মোটেও হাত পা গুটিয়ে বসে নেই। তারা যথাসাধ্য চেষ্টা করছে অপরাধীদের ধরার, কিন্তু অপরাধীদের কিছুতেই অন্ধকারের আড়াল থেকে বের করা যাচ্ছে না। দু একজন ধরা পড়লেও তারা নিতান্তই চুনোপুটি। রাঘব বোয়ালের সন্ধান পাওয়া যায়নি এখনো পর্যন্ত। রাতে ডিনার খেতে খেতে টিভিতে খবর দেখছিলেন রামদুলাল বাবু, কিন্তু নিউজ চ্যানেলের সঞ্চালিকার কথা শুনে তিনি বিরক্তির সাথে সাথে পাল্টে দিলেন চ্যানেল। অন্য আরেকটা নিউজ চ্যানেল ওপেন করতেই শোনা গেল, এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর খবর হলো আমাদের শহর থেকে প্রতিদিন পাচার হচ্ছে হেরোইন, ড্রাগসের মতন নানান মাদকদ্রব্য। গোপন সূত্র অনুযায়ী এই শহরের মধ্যেই তৈরি হচ্ছে মারাত্মক কোনো বাণিজ্যিক ঘাঁটি, যেখান থেকে প্রতিনিয়ত সাপ্লাই হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষতিকারক মাদকদ্রব্য। শুধুমাত্র মাদকদ্রব্যই নয়, বিভিন্ন নারীকে কিডন্যাপ করে চোরা পথে তাদেরকে বিদেশে পাঠানো হচ্ছে বলেও জানা গিয়েছে। আমাদের প্রতিনিধি সুমন এই মুহূর্তে আলমবাজারের অরিত্রদের বাড়িতে উপস্থিত আছেন। বাকি খবর ওনার কাছে শুনবো। সুমন। মাথার মধ্যে যেন আগুন জ্বলে উঠল রামদুলাল বাবু। দ্রুত হাতে রিমোট টিপে টিভিটা বন্ধ করে দিলেন। মেয়ের মুখের দিকে তাকিয়ে বিরক্ত মেশানো কণ্ঠে বললেন, ছি 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 ছি, আর টিভির নিউজ চ্যানেল দেখতে কিংবা ওই খবরের পেপার পড়তে না মোটেও মন চায় না। আজকাল যে কি শুরু হয়েছে তা স্বয়ং ঈশ্বরই জানেন। শহরটা যেন পাতালের নোংরা কীটে ভরে গেছে একেবারে। চারিদিকে শুধুই নারী নির্যাতন, মেয়ে পাচার, ক্ষতিকারক বেআইনি মাদক দ্রব্যের আমদানি রপ্তানি। উফ, এই সবের খবর শুধু। বাবার দিকে তাকিয়ে সর্বরী কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু
আচমকার চোখের সামনে সবকিছু কালো হয়ে গেল। মাথার ভেতর যেন ভার হয়ে এলো। নিমিষের মধ্যে বাতাসের বুকে সেই মিষ্টি গন্ধটা আবার ফিরে এসে প্রবেশ করলো তার নাকে। কালো অন্ধকারের পর্দা সরে যেতেই সর্বরী এবার দেখতে পেল সিনেমার ট্রেলারের মতো একটা দৃশ্যপট। একটা মৃতদেহকে ঘিরে অনেক মানুষ ভীষণ রকমের কান্নাকাটি করছে, কিন্তু সর্বরীর চোখটা আটকে গেল তার বাবার পানে নজর যাওয়া মাত্রই। তার বাবা সাদা বিছানার মধ্যে শায়িত নিথর দেহটার ওপর অসহায় ভাবে লুটোপুটি খেয়ে ক্রমাগত কেঁদে চলেছে। এরপর সর্বরীর দৃষ্টি গেল সেই মৃতদেহটার মুখটার দিকে, আর মুখটা দেখা মাত্রই ওর বুকের মধ্যে সবটুকু রক্ত যেন ছলকে উঠল। এই যে সর্বরী নিজেই শুয়ে রয়েছে, তার ফ্যাকাশে নিষ্প্রাণ মুখটার মধ্যে দুই চোখের বন্ধ পাতার উপর রাখা আছে তুলসী পাতা। নাসারন্ধ্র বন্ধ রয়েছে তুলো দিয়ে। কপালে চন্দনের ফোঁটা এঁকে দিচ্ছে তার বড় প্রিয় বান্ধবী মৌপ্রিয়া। পাগলের মতো কেঁদে চলেছে সেও। ধীরে ধীরে সব দৃশ্য মুছে গেল। বাবার কথায় সম্বিত ফিরে এলো মেয়ের। কি হলো রে মা? হ্যাঁ, এই খাওয়া হয়ে গেছে তো ঘুমোতে যা। সর্বরী কিছু বলার চেষ্টা করেও পারল না। সে যেন পুরোপুরি বোবা হয়ে গেছে, বাকশক্তি হারিয়ে ফেলেছে সম্পূর্ণ। কোনরূপে উঠে সে ধীরে ধীরে প্রবেশ করলো নিজের ঘরে। তারপর দরজাটা বন্ধ করে দিল দড়াম করে। কি রে সর্বরী, তোর চোখ মুখ এমন লাগছে কেন? চোখের তলাগুলো কালো হয়ে গেছে। কাল সারা রাত ঘুমাসনি নাকি? কাল সারা রাত আমি দু চোখের পাতা এক করিনি, দুঃস্বপ্ন দেখবো কোথা থেকে? না রে মৌ, কাল সারা রাত আমার দু চোখে ঘুম নেমে আসেনি। গোটা রাতটাই জাগিয়ে কাটিয়েছি। কেন রে, ঘুমাসনি কেন? আমি যা বলবো তা শুনে তুই বিশ্বাস করবি না কিছুতেই। আমি তো তোকে এর আগেও বলেছি বল, যে সেদিনের ওই অ্যাক্সিডেন্টের পর থেকে আমি ভূত ভবিষ্যৎ দেখার ক্ষমতা পেয়েছি। ঈশ্বর আমায় সে ক্ষমতা দিয়েছেন। আজ থেকে 12 বছর আগে মারা যাওয়া আমার মৃত মায়ের দেখা পেয়েছি সেই রাতে নার্সিংহোমে। আবার সেই দিন রীতাদির ছেলের অ্যাক্সিডেন্টের ভবিষ্যৎটাও দেখে সাবধান করে দিয়েছিলাম। আর এবার আমি যে ভবিষ্যৎ দেখতে পেয়েছি সেটা তোকে বললে তুই কিছুতেই বিশ্বাস করবি না, এই কথা আমি জানি। এবার কি দেখতে পেয়েছিস তুই সর্বরী? ভীষণ রকম উত্তেজনার সাথে প্রশ্নটা করল মৌপ্রিয়া। সর্বরী ওর চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমার হাতে আর বেশি দিন সময় নেই রে মৌপিয়া। আর হয়তো কয়েকটা দিন কিংবা কয়েক ঘন্টা পরেই আমি মারা যাব। আই এম জোকিং। তুই কি আমার সাথে মজা করছিস? না রে মৌপিয়া, আমি তোর সাথে একটুও মজা করছি না। সত্যি আমি কাল রাতে দেখেছি আমি মারা গেছি। ও জাস্ট শাট আপ। সর্বরী, তুই হয়তো ঘুমানোর সময় কোনো দুঃস্বপ্ন দেখেছিস। সর্বরী এবার কিছুটা ম্লান হাসি হেসে বলল, কাল সারা রাত আমি দু চোখের পাতা এক করিনি, দুঃস্বপ্ন দেখবো কোথা থেকে? আমি জানতাম তুই বিশ্বাস করবি না, আগেও করিসনি, কিন্তু আমি তোকে বলছি ঈশ্বর আমায় একটা অদ্ভুত ক্ষমতা দিয়েছেন, যা দিয়ে আমি কিছু কাছের মানুষের এবং নিজের ভূত ভবিষ্যৎ দেখতে পাই। মাঝে মধ্যেই তখন একটা অদ্ভুত ঘোরের মধ্যে আমি ডুবে যাই। আমার চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যায়, আর অন্ধকারের কালো পর্দা মুছে যেতেই ভেসে ওঠে সেই দৃশ্য। তখন বাতাসের মধ্যে একটা সুন্দর মিষ্টি গন্ধ ভেসে থাকে কেবল। সর্বরী, মাথা ঠান্ডা কর, একটু ভালো করে ভেবে দেখ। তুই যা সমস্ত কিছু বলছিস তা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যারা নিজেদের মৃত্যুর কথা সেকেন্ডের ভগ্নাংশ আগেও জানতে পারে। এই সব কিছুই তোর মনের ভুল। তুই কোনো ভূত ভবিষ্যৎ দেখতে পাস না। তুই আমাদের মতনই একজন সাধারণ মানুষ। তাহলে সেই দিন যে আমি আগে থেকে রীতাদির ছেলের অ্যাক্সিডেন্টের ব্যাপারটা জানতে পেরেছিলাম, তার কি ব্যাখ্যা দিবি তুই? আরে সর্বরী, সেটা হয়তো নিতান্তই কাকতালীয় একটা ঘটনা, কিন্তু তার সাথে তুই তোর মৃত্যুর কথা আগে থেকে জানতে পেরে গেছিস, এটার কোনো বাস্তব যুক্তি নেই। এ কথা অন্তত আমি মেনে নিতে পারবো না কিছুতেই। মেনে নিবি মৌপিয়া, একসময় ঠিক মেনে নিবি।
আমি তোকে আবারও বলছি, ঈশ্বর যে কাকে ঠিক কোন সময়ে কোন ক্ষমতা দেবেন তা আমরা কেউ জানি না রে। ঈশ্বর তেমনই একটা ক্ষমতা দিয়েছেন আমাকে। আমি ভূত ভবিষ্যতের কিছু কিছু অংশ দেখতে পাই এখন, ঠিক যেমনটা দেখেছিলাম আমার মাকে, যেমনটা ওই রীতাদির ছেলের অ্যাক্সিডেন্টের বিষয়টা দেখেছিলাম, ঠিক সেই রকমই দেখেছি। আমার মরদেহ শায়িত রয়েছে এই ঘরে। তবে হ্যাঁ, আমার মনে হচ্ছে আমার মৃত্যুর মাধ্যমে কোনো এক ভয়ানক রকমের বিস্ফোরণ ঘটবে এই শহরে। দীর্ঘদিন ধরে চলতে থাকা অনেক অপরাধ ধ্বংস হবে আমার মৃত্যুর পর। আমি তোর সাথে আর একটাও কথা বলবো না। আঙ্কেল কোথায়? এরপর আমি আঙ্কেলকে সব কিছু বলে দেব। বাবা বাড়িতে নেই রে মৌ। বাবা সকালেই বড় পিসির বাড়ি গেছে। জানিসই তো বড় পিসির বাড়ি এখান থেকে বহু দূরে, সেই দার্জিলিং। আমাকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পরীক্ষার কারণে আমি যাইনি। তাছাড়াও জীবনের শেষ সময়টা আমি ঘরের মধ্যেই কাটাতে চেয়েছিলাম। যেখানে ছোট থেকে বড় হয়েছি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করা অনেক শান্তির। পিসির শরীর খারাপ, বাবাকে দেখতে চেয়েছে, তাই বাবা গেছে। বাবার ফিরতে বেশ কয়েকটা দিন দেরি হবে। এই কদিন আমাদের বাড়িতে রীতাদি থাকবে। তবে বাবার সাথে বোধহয় আর দেখা হবে না রে কোনো দিন। মো, আমি চলে গেলে তুই বাবার একটু খেয়াল রাখিস। বাবা তোকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। আমার জায়গাটা তুই নিস। সর্বরের কথাগুলো মাথার মধ্যে ক্রমাগত ঘুরপাক খাচ্ছে মৌপ্রিয়ার। সর্বরের কথা শুনে ভীষণ রকমের রেগে গিয়ে মৌপ্রিয়া তখনই ওদের বাড়ি ছেড়ে চলে এসেছিল। কিন্তু কিছুতেই সে মন থেকে মুছে ফেলতে পারছে না সর্বরের ওই রকম কাতর মুখ আর সেই সমস্ত কথাগুলোকে। গোটা দিন কেটে এখন সন্ধ্যার অন্ধকার নামতে চলল, কিন্তু এখনো তার মাথা যেন ভার হয়ে আছে। মৌপ্রিয়ার বারবার মনে পড়ছে চলে আসার সময় সর্বরী কেমন যেন মায়া ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। তার চাহনি দেখে মনে হচ্ছিল যেন এই বিদায় চিরতরের জন্য, আর কোনোদিন যেন সর্বরীর সাথে দেখা হবে না মৌপ্রিয়ার। সে যখন এই সমস্ত ভাবনায় মশগুল হয়েছিল, ঠিক এমন সময় ফোনটা বেজে উঠতেই চমকে উঠল মৌপ্রিয়া। ফোন রিসিভ করে কানের কাছে নিয়ে যেতেই অপর প্রান্ত থেকে ভেসে এলো রীতাদির বুক ফাটা কান্নার শব্দ। মৌপ্রিয়া দিদিমণি গো, তুমি তাড়াতাড়ি এখানে এসো, এদিকে যে সর্বস্ব শেষ হয়ে গেল। রীতাদির কান্না শুনে বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল মৌপ্রিয়ার। পাগলের মতো চিৎকার করে সে এক অশনি ভয়ের সাথে জিজ্ঞাসা করল, এ কি রীতাদি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? সবকিছু শেষ হয়ে গেছে মানে? দিদিমণি গো, হঠাৎ করে সর্বরী দিদিমণির শরীর অসুস্থ হয়ে পড়ে। আমি একলা মেয়ে মানুষ, কি করব বুঝতে না পেরে পাড়ার কিছু লোকজন ডেকে আনি। তাদের মধ্যে থেকে একজন ফোন করে ডাক্তার ডাকে। ডাক্তার এসে বলল দিদিমণির শরীরে আর প্রাণ নেই। দিদিমণি হার্ট অ্যাটাকে মারা গেছে। নাক মুখ দিয়ে বেরিয়ে আসছে রক্ত। তুমি তাড়াতাড়ি এসো। হাত থেকে ফোনটা খসে পড়ল মৌপ্রিয়ার। সে উপলব্ধি করল পায়ের নিচের হাঁটু দুটো বর্তমানে থরথর করে কাঁপছে। চোখের কোণ বেয়ে লবণাক্ত জলের ধারা নেমে আসছে নরম গাল হয়ে। তার মনে পড়ে যাচ্ছে পরম প্রিয় বান্ধবীর বলা শেষের কথাগুলো। সর্বরী, তুই আমাকে ক্ষমা কর। আমি তোর কথায় বিশ্বাস করিনি। তোর সাথে খারাপ ব্যবহার করেছি। হ্যাঁ রে, তুই কি অভিমান করেছিস আমার উপর? আমি কার সাথে এবার মনের সব কথা শেয়ার করব? মৌপ্রিয়া যে কিভাবে সর্বরীদের বাড়ি এসে পৌঁছলো তা সে নিজেও জানে না। বর্তমানে তার পুরোপুরি বিধ্বস্ত অবস্থা। বান্ধবীর নিথর স্পন্দনহীন দেহটার উপর ঝাঁপিয়ে পড়ে মাথা ঠুকে কাঁদতে কাঁদতে বলল কথাগুলো। ইতিমধ্যে রামদুলাল বাবুকে জানানো হয়েছে সবকিছু। তবে তার মেয়ে যে চলে গেছে জগৎ সংসারে মায়া ত্যাগ করে, এ কথা বলা হয়নি। তাকে বলা হয়েছে সর্বরীর একটু শরীর খারাপ হয়েছে এবং ওকে হসপিটালে ভর্তি করতে হবে, তাই তিনি যেন চলে আসেন যত তাড়াতাড়ি সম্ভব।
সর্বরীর বাবা শহরে এসে পৌঁছতে বেশ কয়েক ঘন্টা লেগে যাবে। ততক্ষণ মৃতদেহ এরকমভাবে খোলামেলা অবস্থায় থাকলে শরীরে পচন ধরবে খুব শীঘ্রই। এইসব ভেবে পাড়ার মানুষরা ঠিক করল সর্বরীকে আপাতত একটা হিমঘরে রাখা হবে। তারপর ওর বাবা এলে সেখান থেকে বের করে আনা হবে সর্বরীর দেহটা সৎকারের জন্য। সর্বরীর উপর যার সব থেকে বেশি অধিকার, অর্থাৎ তার বাবা, বর্তমানে এই শহরে নেই। তাই যতক্ষণ না তার বাবা আসছে ততক্ষণ পাড়ার মানুষদেরকেই সবটা সামলাতে হবে। এইসব বুঝে একটা শবযাত্রী গাড়ি ডেকে শহরের এক হিমঘরে নিয়ে যাওয়া হলো সর্বরীর মৃতদেহ। হ্যালো রকি স্যার, আমি সুজয় বলছি। ইয়েস ব্রো, বল। স্যার, আপনার গলার আওয়াজটা এরকম লাগলো কেন? আরে ও কিছু নয়, আমি আর আমার বন্ধু প্রতিভাস একটু ড্রিঙ্ক করছি আর কি। তুই কি জন্য ফোন করেছিস বল। স্যার, এইমাত্র আমার কাছে একটা চরম জিনিস এসে পৌঁছেছে। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম জিনিস আপনারা আগে কখনো পাননি। সেই জন্য তো ফোন করলাম। আপনারা কিছু সময়ের মধ্যেই চলে আসুন, আমি এদিকে সমস্ত ব্যবস্থা করে রাখছি। সাবাস, এ তো খুবই আনন্দের কথা। ঠিক আছে, তুই ওদিকে সবকিছু সঠিকভাবে অ্যারেঞ্জমেন্ট কর, আমি আর আমার বন্ধু যাচ্ছি। ততক্ষণে আমরা বরং একটু নেশাটা খুব ভালো করে চাগিয়ে নিই, তারপর সারা রাত মনের সুখে। মুখের কথা শেষ না করেই হাসতে হাসতে ফোনটা কেটে দিল রকি। সুজয়ের ঠোঁটেও ফুটে উঠল একটা ক্ষুরোধার হাসির বলি রেখা। বেশ কিছুটা সময় পর রাত্রি গভীর হলে হিংস্র সাপদের দল যেমন বের হয় শিকারের সন্ধানে, ঠিক একই রকমভাবেই রকি এবং তার বন্ধু প্রতিভাস মদ্যপ অবস্থায় এসে হাজির হলো একটা বিল্ডিংয়ের সামনে। ওয়েলকাম ওয়েলকাম স্যার, আসুন আসুন, আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি। সুজয়ের সাথে রকি আর প্রতিভাস যে ঘরটার মধ্যে প্রবেশ করল, সেই ঘরটার অভ্যন্তর পুরোপুরি মোমো করছে একটা সুন্দর মিষ্টি আতরের গন্ধে। ঘরের ভেতর জ্বলছে একটা খুব সামান্য মৃদু নীলচে আলো। ঘরের মধ্যেকার সাদা ধবধবে বিছানার উপর শুয়ে সম্পূর্ণ নগ্ন এক নারী শরীর। তার গায়ের ওপর একটা পাতলা চাদরের ফিনফিনে আস্তরণ রয়েছে বটে, তবে সেই চাদর এতটাই সূক্ষ্ম সুতোয় বোনা যে তার শরীরের প্রত্যেকটা খাঁজ উত্থান পথন পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে দূর থেকেও। বিছানার মধ্যে শুয়ে থাকা পরমা সুন্দরী নগ্ন নারীর দিকে তাকিয়ে রকি আর প্রতিভাসের মুখ থেকে যেন লালা ঝরতে লাগল। প্রতিভাস বিছানায় শুয়ে থাকা সেই নিথর নারীর দিক থেকে বিন্দুমাত্র চোখ না সরিয়ে সুজয়ের উদ্দেশ্যে বলল, সত্যি ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল সুজয়, সত্যি এবারে তুই যে একখানা মাল জোগাড় করে দিলি, তাতে তোর পেমেন্টটা দেখছি হাই লেভেলের করতে হবে। সর্বরিনাম স্যার, অন্তত তেমনটাই আমাদের হিমঘরে রেজিস্ট্রি করে রাখা আছে। প্লিজ আর দেরি করবেন না, মুখের সামনে লোভনীয় খাবার বেশিক্ষণ ফেলে রাখতে নেই। ভোরের আলো ফোটার আগে মৃতদেহটা নিয়ে আমার চলে যেতে হবে হিমঘরে, যথাস্থানে দেহটাকে রাখতে হবে। তার আগে আপনারা দুজন সারা রাত ধরে মনের সুখে কাজ মিটিয়ে নিন। অবশ্যই, আমরাও কবে থেকে অপেক্ষা করছিলাম এমন একটা রাতের জন্য। তবে এরকম একজন অপরূপ সুন্দরী শয্যা সঙ্গিনী যে পাবো তা তো ভাবতে পারি। এই কথা বলে রকি আর প্রতিভাস ওরা দুজনে মিলে নিজেদের শার্টের বোতাম খুলতে লাগলো দ্রুত হাতে। ধীরে ধীরে বেরিয়ে এলো ওদের লোমশ পেশিবহুল বক্ষদেশ। প্যান্টের বেল্ট খোলা মাত্রই এক হ্যাঁচকা টানে জিন্সের প্যান্ট শরীর থেকে আলাদা করে দিল দুজন। সম্পূর্ণ নগ্ন হয়ে একে অপরের সাথে হাত ধরাধরি করে তারা এগোতে লাগলো ক্রমশ বিছানার দিকে, যেখানে শুইয়ে রাখা আছে একটি প্রাণহীন নিথর নারীর শরীর। সুজয় শহরের একটা হিমঘরে কাজ করে, যেখানে মৃত্যুর পর মানুষের মরদেহ কয়েক ঘন্টা কিংবা কিছুদিনের জন্য সংরক্ষিত করে রাখা হয়। শহরের দুজন ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে রকি এবং প্রতিভাসের সাথে সুজয়ের বহুদিনের আলাপ। রকি এবং প্রতিভাস আসলে মৃত নারী শরীরের প্রতি আসক্ত। তাদের পুরুষ শরীরের মধ্যে যে কামরস রয়েছে, যে উত্তেজনা উদ্দীপনা রয়েছে, সেসব সাথে নিয়ে ওরা খেলা করতে চায়।
কোনো নিরীহ প্রাণহীন মৃত নারীর সঙ্গে। আসলে জীবন্ত মেয়েদের ওই চিৎকার চেঁচামেচি, আঁচড়ানো খামচানো ন্যাকা ন্যাকা কথা বলা, তাদের মন ভরানো সোহাগ দেখ, এই সমস্ত কিছু তাদের একেবারেই পছন্দ নয়। তাই জন্যই তাদের মৃত নারী শরীরের প্রতি এত ভালোবাসা। এর আগেও সুজয় বহুবার হিমঘর থেকে বিভিন্ন যুবতী নারীর দেহ এইভাবে লুকিয়ে এনে দিয়েছে ওদের, আর ওরা সেগুলো সারা রাত ধরে মনের সুখে ভোগ করেছে নরকের পিশাচের মতো। বিনিময়ে সুজয় পেয়েছে মোটা অঙ্কের টাকা। তবে আজকের মতো এত সুন্দর নারী এর আগে কোনোদিন দিতে পারেনি সুজয়। তাই আজকের টাকার অঙ্কটা যে আগেরগুলোর মাত্রা ছাড়িয়ে যাবে সেটা ভেবেই সুজয় আনন্দে আত্মহারা হয়ে পড়ল। শহরের সকলে, এমনকি দেশের প্রত্যেকটা মানুষই জানে রকি এবং প্রতিভাস হল দুইজন স্বনামধন্য ব্যবসায়ী পরিবারের সন্তান। কিন্তু কেউই জানে না এই দুজন যুবকের নিজস্ব ব্যক্তিগত ব্যবসা হলো বিদেশ থেকে হেরোইন, ড্রাগসের মতো মাদকদ্রব্য আমদানি করে বিভিন্ন জায়গায় তা ছড়িয়ে দেওয়া, নিরীহ মেয়েদের কিডন্যাপ করে বিদেশের চোরা বাজারে তাদেরকে চালান করা, বিভিন্ন দুর্নীতিমূলক বেআইনি কাজ, কালোবাজারে মাদকদ্রব্য সাপ্লাই করা, গোপনে নারী পাচার ব্যবসার সমস্ত কিছু তার তাবর তাবর দুই নেতা, যাদের সম্পর্কে সাধারণ মানুষেরা সামান্যতম কোনো কিছুই জানে না। রকি আর প্রতিভা সকলের সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকলেও আদতে ওরা দুজন হলো শয়তান, বহুরূপী গিরগিটির মতন, যাদের সকলের সামনে একরূপ আর সকলের অন্তরালে আর এক বিভৎস কুৎসিত রূপ রয়েছে। ভীষণ অট্টহাসি হাসতে হাসতে মানুষরূপী দুজন নরপিশাচ এবার উঠে এলো বিছানার মধ্যে। কিন্তু সর্বরীর প্রাণহীন মুখটার দিকে তাকিয়ে ওদের কেমন যেন গাটা শিরশির করে উঠল। মৃত কোনো মেয়ের ঠোঁটের কোণে কি এরকম কোনো ছলমলে হাসির আভা লেগে থাকতে পারে? এই মেয়েটা যেন মারা যায়নি, হয়তো মেয়েটা চোখ বন্ধ করে মারা যাওয়ার মতো। ওদের দুজনের মধ্যে ঠিক হলো যে আগে রকি এবং তারপর প্রতিভাস ভোগ করবে এই মৃত শরীরটাকে। এই ভেবে রকি সর্বরীর ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেই যাবে, আচমকা রকি দেখল মৃত মেয়েটার বন্ধ চোখের পাতা হঠাৎ করেই খুলে গেল। কেমন যেন উজ্জ্বল চোখে অপলকভাবে তাকিয়ে রয়েছে মেয়েটা তার দিকে। কি মারাত্মক সেই চাউনি! যেন সেই প্রাণহীন চোখের দাবানলে ভস্ম হয়ে যেতে পারে এই পৃথিবীর সকল পাপী মানুষরা। বুকটা ধরাস করে লাফিয়ে উঠল রকির। সে বুঝতে পারল আজ তাদের সঙ্গে ভয়ানক রকমের কিছু একটা ঘটতে চলেছে। বন্ধ ঘরের মধ্যে একটা হিলহিলে মেয়েলি কণ্ঠের আওয়াজ ছড়িয়ে পড়ল, আর বন্ধ ঘরের ভেতর থেকে ভেসে এলো তিনজন পুরুষ মানুষের প্রাণপণ মরণ চিৎকার। এই জগৎ সংসারের কোনো পাপী মানুষের পক্ষে সর্বরীর পবিত্র মৃতদেহটা স্পর্শ করা কি এতটাই সহজ কাজ ছিল? উত্তরটা হলো না। আমাদের এই জগতে প্রতিনিয়ত কিছু পাপী এবং কিছু পুণ্যবান মানুষের সৃষ্টি হচ্ছে। এই জগৎ আসলে পাপ পুণ্যের খেলার মাঝে আবর্তিত। পাপী মানুষরা যেমন জগতের মধ্যে নানান রকম পাপ কার্য করে চলেছে, ঠিক তেমনি তাদের পাপের ঘরা পূর্ণ হবার পর তাদের ধ্বংস করার জন্য কিছু মানুষ নিজেদের সমাজকে পাপ মুক্ত করে তোলার দায়িত্বভার নিজেদের কাঁধে তুলে নিয়েছে। নমস্কার, আমি দেবস্মিতা। এই মুহূর্তে শহরের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর হলো শহরের এক বিল্ডিং থেকে উদ্ধার করা হয়েছে 3 জন পুরুষের প্রাণহীন মৃতদেহ। 3 জন পুরুষের মধ্যে 2 জন ছিলেন এই শহরেরই স্বনামধন্য ব্যবসায়ী পরিবারের সন্তান। প্রথম জন রকি, দ্বিতীয় জন তার বন্ধু প্রতিভাস এবং তৃতীয় জন ব্যক্তিটির নাম সুজয় বলেই এখন অবধি জানা গেছে। ব্যবসায়ী পরিবারের 2 জন যুবককে সম্পূর্ণ উলঙ্গ মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ ব্যবসায়ী পরিবারের 2 জন যুবকের ফোন থেকে উদ্ধার করতে পেরেছেন নানান রকমের কল হিস্ট্রি, ডকুমেন্ট, রেকর্ড, যার থেকে এটা প্রমাণিত হচ্ছে যে এই শহরের মধ্যে যা সকল গোপন মাদকদ্রব্য ব্যবসার ঘাঁটি নির্মাণ করা হয়েছিল তার মূল কর্ণধার ছিলেন রকি এবং প্রতিভাস। তৃতীয় মৃত পুরুষ সুজয় এই শহরের একটি হিমঘরে কর্মরত ছিল বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে। পুলিশি তদন্ত থেকে এটাও উঠে এসেছে যে সুজয় বিভিন্ন মৃত নারীর শরীরকে অনেকবারই নিয়ে গিয়ে তুলে দিয়েছে ওই 2 জন যুবকের হাতে।
প্রতিভাস এবং রকি বারবার মৃত নারীদের সাথে সহবাসে লিপ্ত হয়েছে, এমনটাই হীন কুরুচিকর জঘন্য মানসিকতা ছিল তাদের। প্রতিভাস কিংবা রকি আজ যদি জীবিত থাকতো তাহলে তাদের অবশ্যই যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি ফাঁসি পর্যন্ত হতে পারত, কিন্তু তারা মারা গিয়েছে, তাই তারা জীবনের চরম শাস্তি পেয়ে গিয়েছে ইতিমধ্যেই। কিভাবে কে তাদেরকে হত্যা করলো তা এখনো অবধি জানা যায়নি, তবে মরণের সময়ে যে তারা ভীষণ রকমের ভয় পেয়েছিল এটা পরিষ্কার বোঝা গেছে তাদের মৃতদেহ দেখে। ভালো মানুষের মুখোশ পরে এরকম দুইজন শয়তান যে আমাদের শহরের মধ্যেই বসবাস করছিল তা কখনো জানা সম্ভব হতো না আমাদের পক্ষে। কেবলমাত্র জানা গেছে সেই ব্যক্তির জন্য যে তাদের খুঁজে বের করে মেরে ফেলতে সক্ষম হয়েছে। এতে আমাদের সমাজ কিছুটা পাপমুক্ত হয়েছে বলেই সাধারণ মানুষের ধারণা। সর্বরীর বাবা আর আব্দুল্লার বাবু দার্জিলিং থেকে ফিরে আসার পর হিমঘর থেকে সর্বরীর মৃতদেহটা এটা সৎকার করে এসে বসা মাত্রই টিভিতে বলতে থাকা খবরটা কানে এলো মৌপ্রিয়ার। এমন সময় একটা দমকা বাতাসের সাথে কে যেন ফিসফিস করে ওর কানের কাছে বলে গেল, তোকে বলেছিলাম না মৌপিয়া, আমার মৃত্যুটা কোনো একটা মহৎ কারণে হচ্ছে। শুনলি তো, সুজয় ওই 2 নরপিশাচের জন্য যে মেয়ের নিথর প্রাণহীন শরীরটা নিয়ে গিয়েছিল সেটা আমারই। আমি ওদের উচিত শিক্ষা দিয়েছি, আর আমাদের শহরের কোনো নিরীহ মেয়েকে কিডন্যাপ হতে হবে না, কিংবা আর কোনো মৃত নারীর শরীর ওরা ভোগ করতে পারবে না। এই সমাজ কিছুটা হলেও পাপমুক্ত হলো রে। চকিতে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখল মৌপ্রিয়া কোথাও নেই, কেবল একটা দমকা হাওয়ার স্রোত বেরিয়ে গেল ঘরের বাইরে। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলো না কমেন্ট বক্সে। আর চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, জলদি করো, দেরি করছো কেন? আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো গল্পে। বাই বাই।